শুভেচ্ছা স্বাগত মাছরাঙা নিউজ শোতে সাথে আছে আমি নাবিলা ফেরদৌস। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে সন্ধ্যা 6টায় ফরেন সার্ভিস একাডেমিতে অতি জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এতে সভাপতিত্ব করার কথা রয়েছে। এর আগে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিকেল থেকে বৈঠকস্থলে আসতে শুরু করেন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। গতকাল রাতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নতার কারণে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়েছে বলে জানা গেছে। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। আমরা তার কাছেই চলে যাচ্ছি। তানভীর, রাজনৈতিক নেতারা কি বলছেন এখন এই মুহূর্তে কি এসেছেন এবং কি নিয়ে আলোচনা হতে পারে জানতে পেরেছেন কি কিছু? নাবিলা, জাতীয় ঐক্যমত্য কমিশন যে অতি জরুরি যে বৈঠকটি ডেকেছে সেটি কিন্তু এখনও শুরু হয়নি। সন্ধ্যা 6টায় শুরু হবার কথা। এই ঐক্যমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে এসে উপস্থিত হবার পরেই কিন্তু এই বৈঠকটি শুরু হবে। এরই মধ্যে তার আসা উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমি এরই মধ্যে কিন্তু নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং তার অপেক্ষায় রয়েছেন বেশিরভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা কিন্তু এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং তারা অবস্থান করছেন। বিএনপি সহ অন্যান্য দল তারা এসেছেন। এখন পর্যন্ত এনসিপি এবং জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তারা এখন এসে পৌঁছাননি। তারা আসবেন, এই বৈঠকে যোগ দিবেন এমনটাই আমরা জেনেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এখানে যোগ দিবেন। এই যে প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে চূড়ান্ত যে দেওয়া হয়েছে সেটি রাজনৈতিক দলগুলোর মাঝে কিন্তু কিছুটা মতবিরোধ দেখা দিয়েছে। সেই মতবিরোধ দূর করতেই আকস্মিকভাবে কিন্তু এই বৈঠকটি ডাকা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর মাঝে যে দূরত্ব যে মতভেদ দেখা দিয়েছে সেগুলো দূর করার চেষ্টা করা হবে এবং হয়তো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেওয়া হবে। এখানে আমরা দেখেছি যে গণভোটের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি জামায়াতে ইসলামী সহ মোটামুটিভাবে দুভাগে বিভক্ত হয়েছে। বিএনপি সহ কয়েকটি দল চাচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের দিনেই যেন গণভোট অনুষ্ঠিত হয় এবং জামায়াতে ইসলামী সহ এনসিপি সহ আরও কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাইছে। এই অবস্থা রয়েছে এবং এই মতবিরোধ রয়েছে। আপনি জানেন যে আগামী শুক্রবার এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবার কথা রয়েছে এবং এই উপলক্ষে একটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানেই রাজনৈতিক দলগুলো সেই জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু সেই স্বাক্ষরের আগে যে মতবিরোধ রয়েছে সেই মতবিরোধ কমিয়ে আনার চেষ্টা করতেই কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। এখন পর্যন্ত বৈঠকটি শুরু হয়নি। বৈঠক শুরু হলে এবং বৈঠক শেষে এই বিস্তারিত আমরা জানাতে পারবো। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সবশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে রাজনৈতিক দলের নেতা এবং ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন হাসনাইন তানভীর। আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগে দুপুর 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে পদযাত্রা করে শাহবাগে যান আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক ধস্তাধস্তির পর ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে চলে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। উৎসব মুখর পরিবেশে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। চলছে ভোট গণনা। তবে নানা অভিযোগে ভোট বর্জন করেছে কয়েকটি প্যানেল। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। উৎসব মুখর পরিবেশে 5টি কেন্দ্রে 27,516 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জীবনের প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা। আঙ্গুলের কালি উঠে যাওয়া নিয়ে কয়েকজন অভিযোগ করলেও জাল ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানান উপাচার্য। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। নির্বাচন উপলক্ষে বাড়ানো হয়েছে শাটল ট্রেন ও বাসের সংখ্যা।
দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের ভোট গণনার সব শেষ খবর জানিয়েছেন সিনিয়র রিপোর্টার নাজমুল সাদিকি। হল এবং হোস্টেল সংসদ নির্বাচনের এখন আসলে ভোটের ফলাফল কি সেটার জন্য অপেক্ষা। ঠিক এই কক্ষটিতে ভোট হয়েছে, আমরা পোলিং এজেন্ট যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম এবং যারা ভোট নিয়েছেন তারাও বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং বেশ ভালো ভোট পড়েছে এই কেন্দ্রটিতে। এবং আমরা পেছনে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে মূলত ভোটগুলো যারা ভোট দিয়েছেন তাদের ভোটের পেপারগুলো এখানে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট নেওয়া হয়েছে এবং সেগুলো সেগুলো একদম পোলিং এজেন্টদের সামনে বের করে গুনে গুনে আলাদা করে, যেহেতু 5টি ব্যালট পেপার ছিল তো সেগুলোকে আলাদা আলাদা করা হয়েছে আলাদা প্যাকেটে এবং সেটা হিসেব করে নেওয়া হচ্ছে। ঠিক এই জায়গাটিতে এটা প্রাথমিক পর্যায়ে, এটা কিন্তু গণনা নয়। এই ব্যালট পেপারগুলোতে কারা কারা ভোট পেয়েছেন সেটা গণনা হবে মূলত মেশিনে, ওএমআর মেশিনে সেটা হবে। পাশে আরেকটি কক্ষ রয়েছে, সেখানেই মূলত ওএমআর মেশিনে এগুলো গণনা হবে। এবং জানিয়ে রাখি যে 5টি অনুষদে 5টি বিভাগের ভবনে ভোট হয়েছে এবং প্রতিটি ভবনে কিন্তু 60টি করে কক্ষ, সবগুলো মিলে 60টি কক্ষ ছিল, যাকে প্রায় 700 বুথ ছিল যেখানে ভোট দিতে পেরেছে সবাই। এবং এই রকম ভাবে আমরা এখন বিজ্ঞান অনুষদে আছি, ঠিক এখানে যেরকম যে ভোটগুলো হয়েছে সেখানে এই ভবনে গণনা হবে এবং প্রতিটি কক্ষ থেকে এভাবে প্যাকেট করে আলাদা করে ব্যালট পেপারগুলো নিয়ে আসা এবং সেগুলো ঠিক ওএমআর যে মেশিনগুলো সেটা কিন্তু প্রস্তুত এই মুহূর্তে। আমরা একটু দেখাই, যদি দেখানোর সুযোগ আছে ক্যামেরাতে যে ওএমআর মেশিনটি প্রস্তুত, ঠিক এই মেশিনটিতে আসলে গণনা হবে এবং গণনার পরে কারা কত ভোট পেয়েছেন, কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কারা জয়ী হয়েছেন সেটা জানা যাবে। এবং এখান থেকে কিন্তু একটি প্রাথমিক হল সংসদের যে নির্বাচনে যারা কারা বিজয়ী হয়েছেন সেটি ঘোষণা করে দেওয়া হবে। এবং এদিকে আগামীকাল অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত 12টা থেকে 17 অক্টোবর পর্যন্ত ক্যাম্পাসে 200 গজের মধ্যে 3 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2000 পুলিশ, 18 প্লাটুন র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বুথ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামীকাল ভোর 5টায় ব্যালট বাক্স ও ব্যালট সরবরাহ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, রাজধানীর বহুল আলোচিত রামচন্দ্রপুরের দখল উচ্ছেদের খেলা যেন শেষই হচ্ছে না। মোহাম্মদপুরের এই খালটি আবারও দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নীরবতায় গড়ে উঠছে এসব। দখলদারদের দাবি জমি তাদের নিজেদের। আরও জানাচ্ছেন দাউদ হাসান। সবশেষ গত বছর জুনের শেষ সপ্তাহে রামচন্দ্রপুর খালের এই অংশে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছাগলকাণ্ডের নাম জড়ানো আলোচিত সাদিক এগ্রো খামার উচ্ছেদ দেওয়া হয় সেদিন। বছর না ঘুরতেই একই জায়গায় চলছে নতুন করে 10 তলা ভবন নির্মাণের কাজ। এরই মধ্যে পাশের প্লটে 12 তলার মধ্যে 4 তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। ভবন মালিক ও 7 মসজিদ হাউজিং কর্তৃপক্ষের দাবি জায়গা তাদের। ভবন তৈরির অনুমোদনের জন্য রাজুকে আবেদনও করা হয়েছে। আমাদের মালিকানা জায়গার উপরে বাড়ি করতে, আপনার কাগজপত্র দেখেন, যদি মালিকানা না হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নেন। মালিকানা কি না, রাজুকে নেওয়ার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি, কিন্তু নেয় নাই। তারা বলছে ঠিক আছে আপনারা বাড়িঘর করেন, একটা অনুমতি দিছে আর কি। রাজুকের অনুমোদন মৌখিক হবার সুযোগ নেই। তারপরও হাউজিং মালিকদের দাবির সত্যতা নিয়ে রাজুকের এই অঞ্চলের তৎকালীন কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি। 100% অবৈধ, একটা হাউজিংয়ের অবৈধ। এটা আমাদের বড় গাফিলতি আছে কি আমাদের অনুমোদনের প্রক্রিয়া আনতে পারি। সততার অভাব আছে আবার নাই, কারণ আপনি আমার ডাটা দেখেন, আমি যে কাজ করার চেষ্টা করছি আপনি ডাটা দেখে বুঝবেন। এবার একই প্রশ্নের উত্তর জানতে ওই অঞ্চলের বর্তমান পরিচালকের কাছে যাই আমরা। ধরেন সাদেক এগ্রো ওজনটা তো আপনার। আচ্ছা, ওইখানে যে ভবনগুলো তুলছে সেখানে কি আপনি অনুমোদন দিচ্ছেন? না, সবচেয়ে ভালো হয় আপনার টিভি সেকশন যান, এখানে আশরাফ ভাই আছে, আমাদের ওই ইয়া ভাইও আছেন, কথা ভাইও আছেন, ঠিক আছে, ওরা এসে বেশি ভালো যাবো। এই আপনারা যেন ইয়াদেরকে পাঠাই দেন, আপনার জোনে অনুমোদন হচ্ছে কি হচ্ছে না এগুলো আমার কাছে পাঠান কেন? তো ছাড়পত্র তো আমরা আপনাদের অধীনে, আপনার এটা হচ্ছে না তো আপনার জোন থেকে তো হচ্ছে, তো এগুলো হেড অফিসে পাঠাই দেন কেন? নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে রাজুকের চেয়ারম্যান জানান দ্রুত নীতিমালার আওতায় আনা হবে ভবনগুলো। এটা বছরের পর বছর ধরে কিন্তু হয়ে আসতেছে। এটা অবশ্যই আমাদেরও দুর্বলতা, আর লোকজনেরও আইন না মানার প্রবণতা, আমাদেরও নীতি প্রণয়ন করার
দুর্বলতা সব মিলাই কিন্তু এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। তাহলে রাজুকের অনুমতি ছাড়া কি করে হচ্ছে ভবন, তা আবারও জানতে চাই সাত মসজিদ হাউজিং এর কর্তৃপক্ষের কাছে। তাদের তো এনে অনুমতি দেয় না, কারোই দেয় নাই। তাইলে আপনারা কিভাবে ভবন তোলেন? আমরা ভবন জানেন 5 জনে যেভাবে তোলে আমরা এইভাবেই চলতেছি। মানে অবৈধভাবেই? হ্যাঁ, অবৈধভাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অসংখ্যবার এই এলাকায় বিশেষ করে রামচন্দ্রপুর খালের দখল উচ্ছেদ করলেও নতুন করে কিভাবে দখল এবং ভবন নির্মাণ চলছে জানতে চাই আমরা। যত দখলদার আছে সব তো নিজের মনে করেই মানে এটা আগায়। রিপোর্টটা এখন আমার হাতে আসে নাই, আমি কানে শুনেছি যে কিছু অংশ ইয়েতে পড়েছে, কিছু স্থাপনা পড়েছে। যখন কোনো বিল্ডিংয়ের ভবনের এনওসি প্রথমে দেওয়া হয়, তারপরে তো ফাইনাল প্ল্যানিং দেওয়া হয়। দুটা রাজুক এককভাবেই করে, আমাদের কাছ থেকে কোনো কনসার্ন নেয় না, এটা প্র্যাকটিস। তো এই কারণে এই ভুলগুলো হয়। 2022 সালের ঢাকঢোল পিটিয়ে জলাধারের সীমানা নির্ধারণের কাজ শুরু করেছিল ডিএনসিসি, কিন্তু 3 বছরেও অবৈধ দখলদারদের সুনির্দিষ্ট তালিকা তৈরি করতে পারেনি সংস্থাটি। দাউদ হাসান, মাছরাঙ্গা নিউজ শো। ক্রেতার ক্রয় ক্ষমতাকে প্রাধান্য দিয়ে জাতীয় ফার্নিচার মেলায় হালকা নকশার আর সাশ্রয়ী দামের আসবাবপত্র নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ডগুলো। পণ্য ভেদে দিচ্ছে 10 থেকে 50% পর্যন্ত মূল্য ছাড়। এতেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে মেলা প্রাঙ্গণে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। স্ত্রীকে সাথে নিয়ে জাতীয় ফার্নিচার মেলায় এসেছেন মাহফুজ ইসলাম। সম্প্রতি তৈরি করা নতুন বাসার আসবাবপত্রের খোঁজে। তার মতে এক ছাদের নিচে সব প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হচ্ছে মেলায়, ফলে তুলনা করতে পাচ্ছেন মান, যাচাই করতে পাচ্ছেন দামও। মেলাগুলো ডিসপ্লে আছে, এখানে আমরা দামটা দেখতে পারি, যাচাই করতে পারি, যেটা অন্য এক শোরুমে গেলে পারা যায় না। রাজধানীর বসুন্ধরার কনভেনশন সিটিতে শুরু হওয়া ফার্নিচার মেলার দ্বিতীয় দিন ছিল বুধবার। তাই তো প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের আনাগোনাও দেখা গেছে বেশ। কেউ ঘুরে ঘুরে দেখছেন নিজের পছন্দের ফার্নিচার, আবার কেউ চেয়ার বা সোফায় আরাম করে বসে মান যাচাই করছেন। অনেকে ছবি তুলছেন দূরে থাকা প্রিয়জনকে পাঠাতে। তবে মেলায় আসা ক্রেতাদের সবাই চাইছেন সাশ্রয়ী দামে পছন্দের পণ্য। এখানে ফার্নিচারগুলোর মধ্যে আধুনিক যুগের জিনিসপত্রগুলো আছে এবং আপনারা এখানে ফার্নিচারের উডের মানগুলো বেশ ভালো। প্রত্যেকটার সাথে একটা কম্পেয়ার, গুণগত মান বলেন, প্রাইজিং বলেন, কোয়ালিটি বলেন, এইটা টোটাল আপনার তফাৎ বা ভালো মন্দ সব কিছু দেখে একই ছাদের নিচে পাচ্ছি। সবারই উদ্দেশ্য যে নতুন বাড়ির জন্য নতুন কিছু ফার্নিচার, আর মেলাতে আসলে একটু ডিসকাউন্ট পাওয়া যায়, এটার জন্য আসা। ক্রেতাদের পছন্দের পণ্য দিতে চায় প্রতিষ্ঠানগুলো। এজন্য খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল কিংবা পছন্দসই সোফা সবই রেখেছেন ক্রেতাকর্ষণে, যেগুলোর দামও নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সাধ্যের কথা মাথায় রেখে। আবার অনেক প্রতিষ্ঠান পণ্যভেদে 10 থেকে 50% পর্যন্ত মূল্য ছাড় দিয়েছে মেলা উপলক্ষে। যারা কম্পিটিটর আছে মার্কেটে, যারা বড় বড় লিজেন্ড আছে, তাদের টাইপেরই প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে কাস্টমারকে দিতে পারি ভালো কোয়ালিটির প্রোডাক্ট, ওইটাকে আমি আগে কাস্টমারকে দেখাতে চাচ্ছি। প্রোডাক্টটার প্রাইসটা যাতে ক্রয় সাধ্যের মধ্যে থাকে সেটা বিবেচনা করেই মূল্যটা নির্ধারণ করা হয়। তারপরেও মেলা উপলক্ষে যেহেতু তারা মেলার মধ্যে আসেন, একটা ডিসকাউন্ট আশা করেন, আমরা ক্রেতাদের জন্য 10% ডিসকাউন্ট রেখেছি। আমাদের এখানে ক্যাটালগে অ্যাবাউট 20 প্রোডাক্ট আছে এবং এটাকে আপনার কমপ্লিটলি কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড আমরা 15% অফ দিচ্ছি, অ্যান্ড ইটস ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। মঙ্গলবার শুরু হওয়া মেলায় হাতিল আক্তার, নাভানা সহ 48টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা শেষ হবে শনিবার, যা সাধারণের জন্য উন্মুক্ত থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। দর্শক, ইতিহাস সৃষ্টি হলো চার্চ অব ইংল্যান্ডে। 1400 বছরের ইতিহাসে প্রথমবার ক্যান্টারবেরির আর্চ বিশপ হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন সারা মুল্লালি। শুক্রবার ঘোষণা করা হয় লন্ডনের বর্তমান বিশপ সারা মুল্লালি হচ্ছেন ক্যান্টারবেরি চার্চের নতুন আর্চ বিশপ। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী 85 মিলিয়ন আংলিকান খ্রিস্টানের আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব নিলেন একজন নারী।
And therefore, as the first woman who is the Bishop of London, I have experience of a diversity of theological thought. And my first comment is really to say that in a sense, I say, how can I enable your ministry, your vocation to flourish? নার্স হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সারা। 2001 সালে ধর্মীয় জীবনে প্রবেশ করেন। 2018 সাল থেকে লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। Anglican Communion have a long history of having to wrestle with difficult issues. This is nothing new. I think it's really hard for us because we're in the middle of it. And I recognise the anxiety and the concern that is caused when difficult issues are discussed and spoken about. And therefore there is something about us actually remembering that we are under God. বর্তমানে নানা বিতর্ক ও বিভাজনের মুখে রয়েছে চার্চ অব ইংল্যান্ড, বিশেষ করে সমলিঙ্গ বিবাহ, নারী ও পুরুষের ভূমিকা এবং নিপীড়নের অভিযোগে। বিশ্লেষকদের মতে নতুন আর্চ বিশপের সামনে বড় চ্যালেঞ্জ হবে ঐক্য ফিরিয়ে আনা। নারী আর্চ বিশপ নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চার্চের বিভিন্ন অংশ, যদিও রক্ষণশীলরা এই নিয়ে সমালোচনা শুরু করেছে। সারা মুল্লালি আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে ক্যান্টারবারি ক্যাথেড্রালে অভিষিক্ত হবেন। তখনই আনুষ্ঠানিকভাবে ইতিহাসের নতুন অধ্যায় শুরু করবে চার্চ অব ইংল্যান্ড। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। দর্শক, এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।